স্টুডেন্টদের মধ্যে থেকে একটা দাবি উঠেছিল যে আমরা যেভাবে কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা পড়াচ্ছি এইভাবেও থাকবে, পাশাপাশি পেন পিকচার হিসাবে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করতে হবে। তা আমরা মাইক্রোফোনটা বন্ধ করে দিন। কার মাইক্রোফোনটা খোলা আছে? মাইক্রোফোনটা বন্ধ করে দিন। তা আমরা এতদিন কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা পড়াচ্ছিলাম, এবার আমরা তিনটে প্যাটার্নে আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়াল মেডিকা নিয়ে আলোচনা করব। একটা প্যাটার্ন হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা, আর একটা প্যাটার্ন হচ্ছে পেন পিকচার অফ ম্যাটেরিয়াল মেডিকা, আর একটা প্যাটার্ন হচ্ছে অর্গান ওয়াইজ ম্যাটেরিয়াল মেডিকা। এক এক দিন আমরা এক এক প্যাটার্নে ক্লাসটা শুরু করব। পাশাপাশি আমরা আমাদের অর্গান অফ মেডিসিন, যেটা হোমিওপ্যাথির মূল ভিত্তি, সেটা নিয়ে আলোচনা ঠিকমতো হচ্ছে না। আমরা অর্গান অফ মেডিসিনের উপরে বেশি জোর দেব। তারপরে ফার্মেসি যা হয়েছে, মোটামুটি ফার্মেসি আমাদের প্রায় কভার হয়ে গেছে। আমরা নোট পাঠিয়েছি, সেই নোটের মধ্যে প্রায় পুরো ফার্মেসিতে কভার করা হয়েছে। আর রেপার্টাইজেশন নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এভলিউশন অফ সিমটমস নিয়ে আমাদের এখনো কোনো আলোচনা হয়নি। সুতরাং এভলিউশন অফ সিমটমস, রেপার্টাইজেশন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আর সেই সাথে আমরা বলেছিলাম যে আমরা কেস টেকিং প্রোগ্রামের উপর বেশি জোর দেব। কেস টেকিং প্রোগ্রামটা কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। এই প্র্যাকটিক্যাল বিষয়টাকে কভার করতে হলে আপনাদের কিন্তু কেস টেকিংটা করতে হবে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফরম্যাট দিয়ে দিয়েছি, হাউ টু কেস দ্য টেক দ্য কেস। সুতরাং সেই বিষয়টা নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন, একটু স্টাডি করবেন, এবং পরবর্তীকালে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে রুগী দেখতে হয়, কিভাবে ওষুধ সিলেকশন করতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেন পিকচার অফ অ্যাকোনাইট নেফেলাস। অ্যাকোনাইট নেফেলাসের আমরা পেন পিকচার নিয়ে আলোচনা করব। অ্যাকোনাইট হচ্ছে এক ধরনের বিষ, যাকে বলা হয় সেকো বিষ। আমরা ফার্মেসিতে আলোচনা করেছিলাম যে আমাদের 6টা সোর্স আছে ওষুধের। একটা হচ্ছে ভেজিটেবল কিংডম, একটা মিনারেল কিংডম, একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম, একটা হচ্ছে নোসোর্স, স্যারকোট, ইম্পন্ডেবেলিয়া। তা আমাদের অ্যাকোনাইট নেফেলাস হচ্ছে ভেজিটেবল কিংডম, ওর সোর্স হচ্ছে ভেজিটেবল কিংডম। ভেজিটেবল কিংডমের ওষুধ অ্যাকোনাইট নেফেলাস। অ্যাকোনাইট নেফেলাস সম্বন্ধে আলোচনা করার সময় আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদিও এখনো অর্গান অফ মেডিসিন শুরু করিনি, তা এটা একটা অর্গানের চ্যাপ্টার। আমাদের যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো কিছু আছে শর্ট অ্যাক্টিং রেমেডি, কিছু আছে ডিপ অ্যাক্টিং রেমেডি, আবার তার মধ্যে কিছু আছে পলিক্রেস মেডিসিন। পলিক্রেস মেডিসিন বলতে বোঝায় যেই মেডিসিনগুলো সোরা, সিফিলিস, সাইকোসিস, 3টে মাইজমকে কভার করে। তা অ্যাকোনাইট নেফেলাস হচ্ছে শর্ট অ্যাক্টিং রেমেডি। তা আমরা আগের দিন আলোচনায় বলেছিলাম যে শর্ট অ্যাক্টিং রেমেডি আমরা রিপিটেড ডোজে দেব, লোয়ার পোটেন্সি দেব। লোয়ার পোটেন্সিতে তাহলে অ্যাকোনাইট আমরা বরাবরই রিপিটেড ডোজে দেব এবং
শর্ট ইন্টারভ্যালে দেবো। এই শর্ট ইন্টারভ্যালে দেওয়ার ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা শর্ট অ্যাক্টিং রেমেডি, সেই জন্য আমরা শর্ট ইন্টারভ্যালে দেবো। তা অ্যাকোনাইটের আমরা অনেক অ্যাকোনাইটের সঙ্গে অন্তত 8-10টা মেডিসিনে আমরা কম্পেয়ার করেছি। সেখানে আমরা বারবার লক্ষ্য করেছি অ্যাকোনাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ফেয়ার, এংজাইটি, গ্রেট ফেয়ার। আমরা বলেছিলাম অ্যাকোনাইটের ফেয়ার হচ্ছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই ভয়। তা কেমন ভয়? সবসময় তার একটা ভয় ভয় থাকে। ইট ইজ জেনারেলি ইন্ডিকেটেড in acute or recent case occurring in young persons, especially girls of a full plethoric habits who leads a sedentary life. কাদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োগ করা হয়? ইয়ং গার্লদের ক্ষেত্রে, অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে, যাদের মানে রক্তাধিক্য বেশি এবং যারা সেডেন্টারি লাইফ, অলস জীবনযাপন করে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তাহলে অ্যাকোনাইট এটি সাধারণত তীব্র ও সাম্প্রতিক ক্ষেত্রে, অল্প বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এরা পুরোপুরি রক্তাধিক্য থাকে এবং যারা অলস জীবনযাপন করে তাদের ক্ষেত্রে এটা খুব কার্যকরী ওষুধ। নেক্সট হচ্ছে অ্যাকোনাইটেড পারসনস ইজিলি এফেক্টেড বাই অ্যাটমসফেরিক চেঞ্জ। এখন আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে, এই ঋতু পরিবর্তনের সময় কিছু সর্দি, কাশি, জ্বর, হাসি, কাশি এই সমস্ত দেখা যায়। এই ঋতু পরিবর্তনের সময় যে অসুখগুলো হয়, সেই ক্ষেত্রে অ্যাকোনাইট মেথোডাস খুব কার্যকরী ওষুধ। তাহলে ঋতু পরিবর্তনের সময় পার্সন ইজিলি এফেক্টেড বাই অ্যাটমসফেরিক চেঞ্জ, যখন কোনো আবহাওয়ার পরিবর্তন হয় তখন আমরা অ্যাকোনাইট মেথোডাস ব্যবহার করি। অ্যাকোনাইটকে চিনব অ্যাট এ গ্লান্স। কীভাবে চিনব? এইভাবে আমরা যদি খুব ভালোভাবে ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু আমরা রোগীর চেহারা দেখেই কিন্তু মেডিসিন সিলেক্ট করতে পারি। তা অ্যাকোনাইটের পেশেন্টকে আমরা কিভাবে চিনব? সেটা হচ্ছে তার হচ্ছে ডার্ক হেয়ার, তার চুল হবে ডার্ক হেয়ার অ্যান্ড আইস, তার চুল এবং চোখ হচ্ছে ঘন কালো। আর কি? রিজিড মাসেল, মাসেলটা হবে মাংসপেশি, সেটা হবে রিজিড। রিজিড বলতে শক্ত, কঠিন, কাঠিন্য যেখানে থাকে সেটা হচ্ছে রিজিড। তাহলে অ্যাকোনাইটের পেশেন্ট তার অ্যাকোনাইটের পেশেন্টের তার মাসেল হবে রিজিড, রিজিড মাসেল। কমপ্লেন্স caused by exposure to dry cold air, dry north and west winds. আমাদের শীতকালে কোন হাওয়া বয়? উত্তরে হাওয়া বয়। শীতকালে উত্তরে হাওয়া বয়। তাই কমপ্লেন্সটা সাধারণত উত্তরে হাওয়ার সময় তার কমপ্লেনগুলো বেশি দেখা যায়। আর কি? ড্রাই, তা ওয়েদারটা হবে ড্রাই, ড্রাই ওয়েদার। or exposure to draft of cold air, exposure to draft cold air, ঠান্ডা বাতাস।
নিশ্চয়ই গরমে কালে ঠান্ডা বাতাস বয় না, নিশ্চয়ই বর্ষাকালেও ঠান্ডা বাতাস বয় না। ঠান্ডা বাতাস বয় শীতকালে বা শীতের আগে অথবা শীতের পরে। তাহলে আমরা যখন ঠান্ডা বাতাস বয় সেই সমস্ত সময় যে রোগগুলো দেখা যায় সেখানে অ্যাকোনাইট নেফেলাস আমরা ব্যবহার করব। আর কি, while in a perspiration, যখন ঘাম হবে সেই সময় কোনো উপসর্গ, ঘাম হওয়ার জন্য যদি কোনো উপসর্গ হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেফেলাস ব্যবহার করব। আর কি, ব্যাড এফেক্ট অফ চেক পার্সপিরেশন, অনেক সময় ঘাম বসে, যে আমরা বলি না ঘাম বসে গেছে, ঘাম বসে গেলে যদি কোনো রোগের উৎপত্তি হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেফেলাস ব্যবহার করব। অ্যাকোনাইটের আরেকটা বড় লক্ষণ হচ্ছে গ্রেট ফিয়ার অ্যান্ড এংজাইটি অফ মাইন্ড। একেবারে রেড লাইন, এটা আন্ডারলাইন করে রাখতে পারেন, তবে আপনাদের লিখতে হবে না কিছু। আমাদের এই ক্লাসে কারো কিছু নোট লিখতে হবে না, আমরা যেমন লেকচার দিচ্ছি আপনারা শুনবেন, আবার আমরা সেই যে লেকচারটা দেওয়া হবে সেগুলো আপনাদের ইমেল করে পাঠানো হবে। আবার আমাদের প্রতিদিনকার ক্লাস রেকর্ড করা হচ্ছে, সেই রেকর্ডটা আমরা ইউটিউবে আপলোড করব। আপনারা যারা যেদিন ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না তারা তাদের সময় সুযোগ মতো সেই ইউটিউবের ভিডিও দেখে আপনারা আবার বারবার বাজাবেন, বারবার শুনবেন, বারবার শুনে মানে মেডিসিনগুলো বা আমাদের যে লেকচারগুলো সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। তবে এখন এটা আমরা আলোচনার সময় সব সময় দেখছি কার একটু আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করুন, বোঝা খুব সম্ভবত সন্ধ্যা রায়। আপনি আওয়াজটা, মাইক্রোফোনটা অফ করে দিন, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন, সন্ধ্যা রায় মাইক্রোফোনটা অফ করে দিন, আওয়াজ চলবে না। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে তো আওয়াজে, মাইক্রোফোনটা অফ করে দিন। গ্রেট এংজাইটি অ্যান্ড ফিয়ার, গ্রেট এংজাইটি অ্যান্ড ফিয়ার, এটা হচ্ছে অ্যাকোনাইটের রেড লাইন সিমটম। আপনি কিন্তু মাইক্রোফোনটা এখনো বন্ধ করেননি, কিন্তু মাইক্রোফোনটা বন্ধ না করলে ক্লাস চালানো কষ্ট। তা আমাদের অ্যাকোনাইট নেফেলাস আমরা প্রথমে বলেছিলাম, অ্যাকোনাইট নেফেলাস হচ্ছে মানে ফেয়ার উইদাউট এনি রিজন, কারণ ছাড়া তার অসুখ, এবং ভয়ের থেকে তার অসুখ, ভয়ের যে কোনো টাইপের ভয়ের থেকে, সে সর্দি কাশি জ্বর হোক, হার্ট অ্যাটাক হোক, যা কিছু হোক, ভয়ের থেকে যদি কোনো রোগের উৎপত্তি হয় তাহলে অ্যাকোনাইট হচ্ছে আমাদের সিলেক্টেড মেডিসিন। অ্যাকোনাইট হচ্ছে আমাদের সিলেক্টেড মেডিসিন। তা এ প্রসঙ্গে আমার পুরনো একটু কেস হিস্ট্রি একটু বলে দিতে পারি। অ্যাকোনাইটের একটা ম্যাজিক চিকিৎসা। তা আজ থেকে 48-49 বছর আগে আমি তখন মেডিকেল কলেজের খুব সম্ভবত ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের ছাত্র। আমি থাকতাম বালিগঞ্জে। তা বালিগঞ্জ থেকে যাতায়াত করতাম। বালিগঞ্জে এক ডাক্তার, মহিলা ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হয়, আমার বেশ সিনিয়র। তা ওনার চেম্বারে আমি কলেজ থেকে ফেরার পথে ওনার চেম্বারে কিছু সময় থেকে ওনার কম্পাউন্ডিং করতাম, ওষুধ বানিয়ে দিতাম। উনি কীভাবে কেস টেকিং করে, কীভাবে ওষুধ দেয়, এটা শেখার লোভে। তা একদিন একটি অল্প বয়সের
এই 20-22 বছরের একটি মেয়ে, কলেজে পড়ে, সে এসছে, তার মেনস্ট্রুয়েশনটা সাপ্রেসড হয়ে গেছে। তা সাপ্রেসড হয়ে গেলে তখন ওই ডাক্তার মহিলা ভদ্রমহিলার সঙ্গে আস্তে আস্তে ফিস করে বলছে। তো উনি জিজ্ঞেস করছে, তো তোমার এর পিছনে কি কোনো কারণ আছে? তো মেয়েটা কেঁদে ফেলেছে, বলছে পুজোর সময় বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, তা ইমোশনালি একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপর থেকে আমার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না। তা আমাকে সে ডাক্তার ভদ্রমহিলা আমাকে বলছে, তুমি পালসিটির একটা ওষুধ দাও। তা আমি তাকে, সেই ডাক্তার ভদ্রমহিলাকে বললাম, দিদি আমি যা বুঝলাম একে পালসিটিটা দিলে হবে না, পালসিটিটা দিলে হবে না, এটা পালসের রুগী নয়। বলছে, তুমি বড় ডাক্তার হয়ে গেছো, সবে কলেজে পড়ছো, তুমি না পারলে আমি কিছু করার নেই, কিছু কথা বলতে পারো না, এই সময় কোনো কথা নেই। তা আমি যে এত সাইন সিমটম যা বলছে, তাতে তো পালসের কোনো লক্ষণ নেই। পালসের রুগী হবে মাইল্ড জেন্টেল, তবে একটা লক্ষণ আছে, উইপিং টেন্ডেন্সি, কান্নার প্রবণতা আছে। তা ওর একটা লক্ষণের উপরে ভিত্তি করে তো ওকে দেওয়া যাবে না। আর অরিজিনটা আমি যা বুঝতে পারছি, ও যে অঘটনটা ঘটিয়েছিল তার সেইখান থেকে তার একটা ভয় ভীতি কাজ করছিল। তাহলে অরিজিনটা হচ্ছে এখানে ফেয়ারের জন্য সে তার এই অঘটনটা ঘটে গেছে, সাপ্রেসড হয়ে গেছে। তা আমি বললাম, দিদি এইটা একে অ্যাকোনাইট নেফেলাসটা দিন, রিপিটেড ডোজে অ্যাকোনাইট 30 রয়্যাল পলিসিতে রিপিটেড ডোজে দিন। তা আমার কথা মতো উনি অ্যাকোনাইটটা দিলেন। দেওয়ার পরে 3-4 দিন বাদে একদিন দেখি, আমি তো প্রতিদিনই কলেজ থেকে ফেরার পথে ওনার কম্পাউন্ডিং করি, এবার বসে আছি, দেখি 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসছে এবং মুখে হাসি খুশি। তা বুঝলাম যে রেজাল্টটা ভালো। তা যাই হোক, জানলাম যে ওষুধ খাওয়ার 2 দিনের মধ্যেই তার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে এবং ফ্লোটো সবই নর্মাল। তা এই হচ্ছে আমাদের অ্যাকোনাইট। আমি এর আগের দিনও ক্লাসে বলেছিলাম, আপনার জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে অ্যাকোনাইট আপনাকে প্রতিষ্ঠা এনে দেবে। কারণ অ্যাকোনাইট হচ্ছে এমন একটি মেডিসিন যে ম্যাজিক দেখায়, আর ম্যাজিক দেখালেই কিন্তু আপনার প্র্যাকটিস জীবনের প্রসারটা বাড়বে। আপনি যদি ঘন ঘন অ্যাকোনাইটের পেশেন্ট পান, তাহলে আপনি খুব লাকি। তো যাই হোক, মাথায় একটা জিনিস আমাদের রাখতে হবে যে অ্যাকোনাইট, তার মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে, এবং ভয় ভীতি, ফেয়ারটা হচ্ছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া তার ভয়। তাহলে আমরা দেখলাম গ্রেট ফেয়ার অ্যান্ড এংজাইটি, শুধু ভয় না, ভয়ের সঙ্গে একটা এংজাইটি থাকবে। আর কি, টু ক্রস দি স্ট্রিট, অ্যাকোনাইটের পেশেন্ট ভিড়ের মধ্যে যেতে পারে না, রাস্তা পার হতে পারে না, সবসময় ভয়, তার সবসময় ভয় ভয়ে ভাব। দি কন্টিনিউস ইজ এক্সপ্রেসিভ অফ ফেয়ার, সে কারোর সামনে মুখোমুখি হয়ে কথা বলতে ভয় পায়, কারোর সামনে মুখোমুখি হয়ে কথা বলতে ভয় পায়। আর কি, দি লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফেয়ার, তার
সব সময় মন খারাপ, জীবনের বিতৃষ্ণা, ডিউ টু ফেয়ারের জন্য সে সবসময় বিষণ্ণ থাকে এবং মনে করে ফেয়ারের জন্য সে সবসময় বিষণ্ণ এবং মনে হয় তার জীবন দুর্বিষহ হয়ে গেল। ইজ শিওর হিজ ডিজিজ উইল প্রুভ ফ্যাটাল, প্রিডিক্ট দি ডে হি উইল ডাই। আর একটা ইম্পর্টেন্ট লক্ষণ যেটা আর্সেনিকের মধ্যেও আছে, সেটা হচ্ছে সে শিওর যে তার এই রোগটা আর ভালো হবার নয়। অনেক সময় খুব জটিল রোগী আপনারা দেখেন না, যে বলে আর ওষুধ খেয়ে কী হবে, আর ভালো হবে না, আমি মারা যাব। এবং এখন আর্সেনিকের মধ্যেও আছে, আর্সেনিকও মনে করে সে মারা যায়, হি উইল ডাই, সে মারা যাবে, অ্যাকোনাইটও ভাবে সে মারা যাবে। কিন্তু এই অ্যাকোনাইট আর্সেনিকের মধ্যে একটু ফারাক আছে, সেটা আমরা চিনতে পারবো। সেটা হচ্ছে আর্সেনিক এই যে মানে প্রিডিক্ট দ্য ডে অফ ডাই, তার মৃত্যুর দিন বলে দেয়, সেটা সেই সঙ্গে তার একটা গ্রেট এনজাইটি থাকে, বিশাল আতঙ্ক, ভয় থাকে। ফিয়ার অফ ডেথ ডিউরিং দ্য প্রেগনেন্সি, মেয়েদের প্রেগনেন্সির সময় সে মনে করে আমি আর বাঁচব না, হয়তো বাচ্চার ডেলিভারির সময় আমি মারা যাব। ফেয়ার হচ্ছে ডিউরিং প্রেগনেন্সির সময় সে প্রচণ্ড ভীতু থাকে, এবং শুধু ভীতু মানে মৃত্যু হয়। রেস্টলেসনেস, এংজাইটি, ডাজ এভরিথিং ইন গ্রেট হ্যাস্টি। রেস্টলেসনেস, ছটফটানি, এংজাইটি আর কি এভরিথিং ইন গ্রেট হ্যাস্টি। হ্যাস্টি কথার মানে হচ্ছে হঠকারিতা। এই রেস্টলেসনেসের জন্য তার একটা হঠকারী ভাব থাকে। মাস্ট চেঞ্জ পজিশন অফেন, আর বসা হোক শোয়া হোক ঘন ঘন স্থান পরিবর্তন করে। এখানেও আর্সেনিক অ্যালবামের সঙ্গে অ্যাকোনাইটের খানিকটা মিল আছে। আর্সেনিক অ্যালবামের মধ্যে আমরা দেখি সে এক জায়গায় কখনো স্থির থাকে না, এই জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় টাইম টু টাইম প্লেস চেঞ্জ করে। অ্যাকোনাইটও তাই পজিশন, বসা একভাবে বসে থাকতে পারে না, একভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, একভাবে শুয়ে থাকতে পারে না, সে মাস্ট চেঞ্জ দ্য পজিশন। আর কি এভরিথিং স্টার্টলেস হিম, পেন আর ইনটলারেবল, দেয়ার ড্রাইভ হিম ক্র্যাজি। কি হচ্ছে এভরিথিং স্টার্টলেস হিম, যে কোনো ব্যাপার, যে কোনো শব্দ, যে কোনো বিষয়ে সে চমকে ওঠে। অ্যাকোনাইটের পেশেন্ট চমকে ওঠে। আর কি হয়, আর ইনটলারেবল দে ড্রাইভ হিম ক্র্যাজি। হ্যাঁ, সে সবসময় একটা আতঙ্ক, ভয় এই সমস্ত থাকে। অ্যাকোনাইটের পেশেন্ট যখন আমরা অ্যাকোনাইটের কোনো লক্ষণ পেয়ে যদি আমরা পুরনো ক্ষেত্র দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইটের লক্ষণ দেখে কিন্তু আমরা সালফার দিতে পারি। আমরা বলি যে অ্যাকোনাইটের ক্রনিক হচ্ছে সালফার। হি বিকামস ভেরি রেস্টলেস, সে সবসময় রেস্টলেস থাকে। অ্যাট নাইট
রাত্রিবেলা। বিশেষ করে আমরা আগে যে সমস্ত ক্লাসগুলো করেছি, কম্পারেটিভ মেডিকা বিভিন্ন ওষুধের সঙ্গে যখন কম্পেয়ার করেছিলাম, সেখানে আমরা কিন্তু বারবার একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে তার অ্যাগ্রাভেটেড পিরিয়ড হচ্ছে ইভিনিং অ্যান্ড নাইট। Where aconite is chosen homeopathically, you must above all observe the moral symptoms and be careful that in closely remember them. যখনই অ্যাকোনাইট হোমিওপ্যাথিকভাবে ব্যবহার করবেন, বেছে নেওয়া হয়েছে, সর্বোপরি আপনাকে অবশ্যই নৈতিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে ওষুধটা প্রয়োগ করতে হবে। এখন এটার ক্ষেত্রে একটা বিষয় আছে, আমরা যেমন অন্যান্য ওষুধের ক্ষেত্রে আধা মিল পেলে আমরা সেই সমস্ত ওষুধ দিয়ে অনেক সময় কার্যকরী রেজাল্ট পাই। অ্যাকোনাইটের ক্ষেত্রে বিশেষ করে ফেয়ারনেস যদি না থাকে, তাহলে অ্যাকোনাইট দিয়ে লাভ নেই। অ্যাকোনাইটের রেড লাইন বা গাইডিং সিমটমস হচ্ছে ফেয়ার অ্যান্ড এংজাইটি। আর কি হলো? হ্যাঁ বলুন, কি? আমি শোনা যাচ্ছে না, তা আমার তো করার, এটা তো টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপার। এবং এটা তো নেটের প্রবলেম হতে পারে, হ্যাঁ, ইন্টারনেটের ব্যাপার। আর ভিডিও দেখে নিয়ে আর কি করা যাবে, ভিডিও দেখে নিয়ে। এটা নেটের প্রবলেম, অনেকে ঠিকমতো নেট কানেকশন পাচ্ছে না বা অনেক জায়গায় নেট নেই, সেই জন্য প্রবলেম হচ্ছে। ওই যাদের যাদের প্রবলেম হচ্ছে, এটা আজকে রাত্রে আপলোড করে দেবো, কালকে সকালে ভিডিও দেখে নিতে হবে। ঠিক আছে। অ্যাকোনাইটের অ্যানগুইশ অফ মাইন্ড অ্যান্ড বডি। অ্যানগুইশ কথা মানে হচ্ছে যন্ত্রণা। বডি অ্যান্ড মাইন্ডের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা থাকে, বডি অ্যান্ড মাইন্ড। দি রেস্টলেসনেস, অস্থিরতা, দি ডিসকুইট নট বি অ্যালয়, মন এবং দেহের যন্ত্রণা, অস্থিরতা, বৈষম্য কমিয়ে দেওয়া হবে না। দিস মেন্টাল এংজাইটি, worry, fear accompanied the most trivial ailments. Music is unbearable. কি হচ্ছে? অ্যাকোনাইটের মানসিক উদ্বেগ, উদ্বিগ্নতা, ভয় সবচেয়ে তুচ্ছ অসুস্থতার সাথে সে সঙ্গে মিউজিক, সঙ্গীত অসহ্য এবং তাকে দুঃখিত করে, তাকে তার মাইন্ড স্যাডনেস ভাব থাকে। মিউজিক ইজ আনবিয়ারেবল, মেক্স হার স্যাড। এবং মিউজিক হলে সে মানে দুঃখিত থাকে। এই লক্ষণগুলো আমাদের অন্যান্য মেডিসিনের মধ্যেও আছে, সেগুলো হচ্ছে স্যাবাডিলা। আর ডিউরিং মেনস্ট্রুয়েশনে যদি এই প্রবলেমটা আসে, সেটা হচ্ছে নেট্রাম কার্ভ। তাহলে নেট্রাম কার্ভের মধ্যে আছে, স্যাবাডিলার মধ্যে আছে। মিউজিক মেক হার স্যাড, তা এটা অ্যাকোনাইটের মধ্যে যেমন আছে, যেন স্যাবাডিলার মধ্যে আছে, আর নেট্রাম কার্ভের মধ্যেও আছে। কিন্তু নেট্রাম কার্ভের মধ্যে সবসময় হবে না, সেটা হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ড। মেনস্ট্রুয়েশনের সময় তার এই স্যাডনেস ভাবটা আসে। অন রাইজিং ফ্রম এ বেড অর পজিশন, ফেস become deathly pale
তার মুখ হচ্ছে মৃতবৎ, মৃতে মরা মানুষের মতো পেল ফ্যাকাশে, অর বিকামস ফেন্ট, অথবা সে অজ্ঞান হয়ে যায়, অর গিডি অ্যান্ড ফলস অ্যান্ড ফিয়ার টু রাইজ এগেন, এবং রাইজ এগেন, পুনরায় যদি সে ওঠে তখন তার সমস্ত উপসর্গগুলো বেড়ে যায়। often accompanied by vanishable of sight and unconsciousness. ভ্যানিশেবল সাইট বলতে আমরা অনেক সময় ঝাপসা দেখি, হঠাৎ করে বসে উঠতে গিয়ে যারা দুর্বল মানুষ তারা হঠাৎ ঝাপসা দেখে, তার দৃশ্যমান জিনিসগুলো যেন ভ্যানিশ হয়ে যায়। আর সেই সঙ্গে আনকনসিয়াসনেস, আনকনসিয়াসনেস মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে অ্যাকোনাইটের মধ্যে এই লক্ষণগুলো আছে। অ্যাকোনাইটে যে গল্পটা আমি শুরু করেছিলাম যে সাপ্রেসনেস অফ মেনস্ট্রুয়েশন, আচ্ছা, সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন আমাদের ডাক্তারি পরিভাষায় একে বলা হয় অ্যামোনেরিয়া, অ্যামোনেরিয়া, ডিসমেনেরিয়া, কিউটোমেনেরিয়া, এগুলো আপনারা গাইনোকোলজির মধ্যে পাবেন। বিভিন্ন মেনস্ট্রুয়েশনের বিভিন্ন রকম চরিত্র, তার মধ্যে অ্যামোনেরিয়া কথাটা মানে হচ্ছে সাপ্রেসনেস অফ মেনস্ট্রুয়েশন, অর্থাৎ ইয়াং এজে মেয়েদের একটা মান্থলি ডিসচার্জ হয়, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয়, নির্দিষ্ট দিন পর্যন্ত হয়, এবং সেটা সেই পিরিয়ডটা যদি ঠিকঠাক না হয়, কোনো কারণে যদি বন্ধ থাকে, তাকে বলা হয় অ্যামোনেরিয়া। অ্যামোনেরিয়ার সঙ্গে প্রেগনেন্সির পার্থক্যটা কি? আমরা যেটা প্রেগনেন্সি বলি, প্রেগনেন্সির সময় কিন্তু কোনো মেয়েদের মাসিক হয় না। আর কোন মেয়েদের মাসিক হয় না? বিফোর পিউবার্টি পিরিয়ড, অল্প বয়সের মেয়েদের মাসিক হয় না। আর কাদের হয় না? আর আফটার মেনোপজ পিরিয়ড, মেনস্ট্রুয়েশন একটা বয়স পর্যন্ত 45, 46, কারো 50, কখনো কখনো রেয়ার কেস 60 বছরও পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয়, তারপরে মেনস্ট্রুয়েশন আর হয় না, তাকে বলা হয় মেনোপজ পিরিয়ড। আর মেনস্ট্রুয়েশন কাদের হয় না? আর হয় না পাগলদের, ম্যাড ইনসিনিটি পারসন, বদ্ধ পাগল, তাদের কোনো মেনস্ট্রুয়েশন হয় না। আর এই যে ইয়াং এজে যে আমরা ওটাকে পিরিয়ডটাকে বলি পিউবার্টি পিরিয়ড, এই পিউবার্টি পিরিয়ডে কোনো কোনো মেয়েদের কোনো কোনো কারণে ডিউ টু সাম ডিজিজ মেনস্ট্রুয়েশন সাপ্রেসড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বিভিন্ন রকম শারীরিক কারণে হয়, সেটা ডিউ টু ল্যাক অফ ব্লাড, কখনো কখনো ল্যাক অফ ভিটামিনস, বা ওই জেনিটাল অর্গানে বিভিন্ন রকম সিস্ট, টিউমার, এই সমস্ত থাকলে, তা এটাকে এই যে পিরিয়ডে হওয়ার কথা সেই পিরিয়ডে যদি কোনো কারণে না হয়, তাকে আমরা বলি আমাদের ডাক্তারি পরিভাষায় অ্যামোনেরিয়া। তাহলে অ্যামোনেরিয়া কিন্তু অ্যাকোনাইট অ্যামোনিয়াতে কিন্তু খুব ভালো কাজ করে। কোন ক্ষেত্রে ভালো কাজ করবে? যে ক্ষেত্রে অরিজিনটা হবে ফেয়ার, আর ফেয়ারের সঙ্গে থাকবে এংজাইটি, যে সময়টা থাকবে ফেয়ার থাকবে, এবং মানে কজেশনটা হবে ফেয়ার, অনসেট যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অনসেট, সেই অনসেটটা থাকবে ফেয়ার, আর ফেয়ারের সঙ্গে থাকবে এংজাইটি, রেস্টলেসনেস,
সেই ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াতে অ্যাকোনাইট নেফেলাস ভালো রেজাল্ট পাই। ফর দ্য congestive stage of inflammation before localized to take place, কি হলো, স্থানীয়করণ হওয়ার আগে প্রদাহের যে একটা কনজেস্টিভ ভাব থাকে সেই সময় আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আর কি ফিভারের ক্ষেত্রে কি হবে, স্কিন ড্রাই অ্যান্ড হট। আমরা অ্যাকোনাইটের সঙ্গে অন্যান্য মেডিসিনের কম্পারেটিভ করার সময় দেখেছিলাম যে বারবার বলা হয়েছিল স্কিন হচ্ছে ড্রাই অ্যান্ড হট। তবে ফিভারের ক্ষেত্রে স্কিন হবে ড্রাই অ্যান্ড হট থাকবে। আর কি ফেস থাকবে রেড অর পেল অ্যান্ড রেড অল্টারনেটলি হচ্ছে উইথ থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার। সেই সঙ্গে লার্জ কোয়ান্টিটি অর্থাৎ অধিক পরিমাণে, একসঙ্গে অনেকটা পরিমাণে জল খাবে। আচ্ছা, ফেস রেড একেবারে গ্রেট মেডিসিন। ফেস রেড ফেস দেখলে আমরা অ্যাট এ গ্লান্স বেলেডোনার কথা মনে করতে পারি, বেলেডোনা ভাবতে পারি, কিন্তু অ্যাকোনাইটের ফেসও কিন্তু রেড হবে। আবার রেড আর মানে পেল, এইটা দুটোই থাকতে পারে। বিকামস ইনটলারেট টুয়ার্ডস ইভিনিং অ্যান্ড গোয়িং টু স্লিপ। আমরা এর আগে যে সমস্ত কম্পারেটিভ মেডিকা নিয়ে আলোচনা করছিলাম, প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইটের সঙ্গে অন্যান্য ওষুধ যে কম্পেয়ার করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাকোনাইটের মানে বৃদ্ধিটা হয় ইভিনিং অ্যান্ড নাইট। আর কি গোয়িং টু স্লিপ, যখন সে শুতে যায় তখন। কনভালশন, অ্যাকোনাইটের একটা গ্রেট সিমটম, রেড লাইন সিমটম হচ্ছে কনভালশন। কনভালশন মানে যাকে তর্কা বা খিচুনি বলা হয়, কনভালশন থাকে। অফ টিচিং চিলড্রেন বলতে একটা বয়সে বাচ্চাদের নতুন দাঁত ওঠে। এই নতুন দাঁত ওঠার সময় যে লক্ষণগুলো আসে সেখানে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। হিট, জার্ক অ্যান্ড টুইসিং আর সিঙ্গল মাসেলগুলো টুইসিং হয়, গরম থাকে, জার্কিং হয়, আক্ষেপ হয়। হাই ফিভার, অ্যাকোনাইটের ফিভার হবে হাই ফিভার, মানে প্রচন্ড উত্তাপ থাকবে। কাপ, ক্রুপ, ড্রাই, হোর্স, সাফোকেটেড, লাউড, রাফ, ক্রকিং, হার্ড, রিঙ্গিং, হুইসলিং। কাশি অনেক রকম কাশি আছে। একটা কাশির নাম হচ্ছে ক্রুপ কাশি, এমনি কাশি, ক্রুপ কাশি। তা ক্রুপ কাশি এমনি সাধারণ কাশি, এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দেবো। কখন দেব? কাশির সময় হবে লাউড, সাউন্ডটা হবে খুব লাউড সাউন্ড হবে। আর কি হার্ড সাউন্ড হবে, রিঙ্গিং, হুইসলিং, মানে গলার মধ্যে বাঁশি যেভাবে বাজে, সাঁই সাঁই শব্দ হয়, সেরকম শব্দ হবে কাশির সময়। আর কি অন এক্সপিরেশন, সেটা হচ্ছে কাশির সময় তার কফ নির্গত হবে। আর কি
আর হচ্ছে এর সঙ্গে আমরা অন্যান্য কাশির তুলনা করতে পারি, সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে কস্টিকাম আর স্পঞ্জিয়া। তাহলে কস্টিকাম আর স্পঞ্জিয়ার মধ্যে অ্যাকোনাইটের খানিকটা সাদৃশ্য আছে। কাপ ফ্রম ড্রাই কোল্ড ওয়াইন অর ড্রাপ অফ এয়ার। আমরা এর আগেও বলেছিলাম, যখন উত্তরে হাওয়া বয়, ঠান্ডা বাতাস বয়, এবং যে সময় ওয়েদার শুষ্ক থাকে, শীতকালে আমাদের বাতাস শুষ্ক থাকে, জলীয় পদার্থ থাকে না, ড্রাই থাকে, তাহলে অ্যাকোনাইটের সিজনটা হচ্ছে ড্রাই ওয়েদার, কোল্ড ওয়েদার এবং কোল্ড ওয়াইন, যখন ঠান্ডা বাতাস বয়, সেটা হচ্ছে অ্যাকোনাইটের সিজন। এটা একটা সিজনাল মেডিসিন, আমরা অন্য সময় খুব বেশি কার্যকরী হয় না, এটা শীতকালে বেশি কার্যকরী হয়। অ্যাকোনাইট শুড নেভার বি গিভেন সিম্পলি টু কন্ট্রোল দ্য ফিভার। অ্যাকোনাইট কখনোই আপনি শুধুমাত্র জ্বরকে কন্ট্রোল করার জন্য দেবেন না। নেভার অল্টারনেট উইথ আদার ড্রাগ। এটা খুব মনে রাখবেন। আমরা অনেক সময় আমরা যারা সিঙ্গেল মেডিসিন ইউজ করি তাদের কথা বাদ দিন, যারা অনেকগুলো ওষুধ ব্যবহার করেন, যেমন আমাদের কলকাতার টি ব্যানার্জি আছেন, একসঙ্গে 15টা 16টা 20টা পর্যন্ত ওষুধ দেয়। আমাদের দেশের বহু জায়গায় একসঙ্গে 8টা 10টা ওষুধ দেয়। দে আর নট হোমিওপ্যাথ, দে আর মিক্সোপ্যাথ। হ্যাঁ, আমরা তাকে হোমিওপ্যাথ বলতে পারি না, কারণ হোমিওপ্যাথ হচ্ছে হোমিওপ্যাথের মূল সূত্রটা হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন। যে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দেবে না, তাকে আমরা হোমিওপ্যাথ বলতে পারি না। সে পয়সা রোজগারের জন্য করতে পারে, সে করুক, কিন্তু কখনোই আমরা তাকে হোমিওপ্যাথ বলতে পারবো না। হোমিওপ্যাথি শিশু থেকে ওষুধ দিলে হোমিওপ্যাথ খায় না, হোমিওপ্যাথি ডিসপেন্সারি থেকে ওষুধ দিলে সেটা হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথিতে একটা নির্দিষ্ট নীতি নিয়ম আছে, অর্থাৎ যে চিকিৎসক সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দেবে তিনি পিওর হোমিওপ্যাথ, আদারওয়াইজ তাকে আমরা হোমিওপ্যাথ বলতে পারি না। তা অ্যাকোনাইটের ক্ষেত্রে যারা অনেকগুলো ওষুধ দেন, আমি তো ঠেকাতে পারবো না, অনেকে দেবে, তা তাদের জন্য বলা থাকলো অ্যাকোনাইটের সঙ্গে কোনো রকম অন্য ওষুধ দেওয়া যাবে না। অ্যাকোনাইট যখন দেবেন শুধু অ্যাকোনাইট দেবেন, আর অ্যাকোনাইট যখন দেবেন অ্যাকোনাইটের লক্ষণ দেখে দেবেন। অ্যাকোনাইট কিন্তু আপনাকে মিস করবে না, অ্যাকোনাইট ম্যাজিক দেখাবে। অ্যাকোনাইট ম্যাজিকের মতো কাজ করে, যদি অ্যাকোনাইটের রুগী সে হয়, সে ম্যাজিক দেখাবেই। এবং সেখানে কি করে অ্যাকোনাইট চিনব? অ্যাকোনাইট চেনার খুব সহজ পথ হচ্ছে, তার রোগের উৎসটা হতে হবে ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি, তার রোগের সঙ্গে ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি থাকতে হবে। এইটা হচ্ছে তার গ্রেড সিমটম, রেড লাইন সিমটম, গাইডলাইন সিমটম। সুতরাং ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি যখন দেখবেন, আনুষঙ্গিক লক্ষণগুলো যখন পাবেন, তখন আপনি শুধু অ্যাকোনাইটই দেবেন, তাহলে আপনার অ্যাকোনাইট আপনাকে ম্যাজিক দেখাবে। অ্যাকোনাইট উইল কিউর দি কেস, অর্থাৎ একটা মেডিসিনেই তার রোগটা নিরাময় হয়। এবার হচ্ছে আমরা অ্যাকোনাইটের লক্ষণ পেলাম, কিন্তু কেসটা খুব বহুদিনের পুরনো, জটিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকোনাইটের পরিবর্তে সালফার দিতে পারি, কারণ অ্যাকোনাইটের ক্রনিক হচ্ছে সালফার। অ্যাকোনাইটের ক্রনিক সালফার, আমরা অ্যাকোনাইটের সঙ্গে
এখন এর পরবর্তী সময়ে আমরা সালফার দিতে পারি। Unless indicated by the exciting cause অর্থাৎ উত্তেজক কারণ কি? এখন এটার এক্সাইটিং কজটা কি হবে? এক্সাইটিং কজ হবে, উত্তেজক কারণ হবে ফিয়ার অ্যান্ড এংজাইটি যদি থাকে তাহলে আমরা অ্যাকোনাইট সিলেকশন করতে পারি। ইজ নিয়ারলি অলওয়েজ ইনজুরিয়াস ইন ফার্স্ট স্টেজ অফ ফিভার অফ দি টাইফয়েডের প্রাথমিক অবস্থায় যদি আমরা অ্যাকোনাইট দিই, ইট উইল বি গ্রেট ইনজুরিয়াস টু হেলথ, এটা স্বাস্থ্যের পক্ষে, চিকিৎসার পক্ষে ক্ষতিকর হবে। সেই জন্য অ্যাকোনাইট আমরা যখন দেব, অ্যাকোনাইটের এই যে পেন পিকচার নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই পেন পিকচারের সঙ্গে সাদৃশ্য না থাকলে আমরা কখনোই অ্যাকোনাইট দেব না। অ্যাকোনাইটের অ্যাগ্রাভেশন পিরিয়ড কি? আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বারবার আলোচনা করেছি। ইভিনিং অ্যান্ড নাইট হচ্ছে অ্যাগ্রাভেশন পিরিয়ড, অর্থাৎ বৃদ্ধির সময়। পেন আর insupportable in one room, বদ্ধ ঘরে তার উপসর্গ বাড়ে। when rising from bed, আমরা এই কথাটা বারবার আমরা কম্পারেটিভ মেডিকেল মধ্যে বারবার আলোচনা করেছি। যখন রাইজিং ফ্রম দ্য বেড, রাইজিং ফ্রম দ্য সিট, সেই ক্ষেত্রে এখন এটি বৃদ্ধি হয়। লাইং অন এফেক্টেড সাইড, আরেকটা হচ্ছে বৃদ্ধি কখন হয়? যে পাশে তার আক্রান্ত হয়, যে পাশে তার কষ্ট, সেই পাশে শুলে তার রোগ যন্ত্রণা বেড়ে যায়। এই লক্ষণটা আমরা আর কোন মেডিসিনের মধ্যে পাবো? হিপার সালফারের মধ্যে পাবো, নাক্স মস্কেটার মধ্যে পাবো। নাক্স মস্কেটা আর হিপার সালফারের মধ্যে আমরা এই লক্ষণগুলো পাব। অ্যামেলিয়েশন, উপশম কখন হয়? উপশম হয় ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে, খোলা হাওয়ায় তার রোগ যন্ত্রণা উপশম হয়। খোলা বাতাসে, খোলা হাওয়ায়। এই লক্ষণগুলো, আপনি তো অনেক দেরি করে এলেন, কি এলেন? 11 শেষ মুহূর্তে বন্ধ করার মুখে। তা অ্যাকোনাইট উপশম হচ্ছে ওপেন এয়ারে আমাদের উপশম হয়। অ্যাকোনাইটের সঙ্গে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম ড্রাগ রিলেশন, আর আপনাদের প্রত্যেককে আমাদের নোট পাঠানোর সময় একটা বেশ ভালো রেফারেন্স দিয়ে আমরা একটা নোট পাঠিয়েছিলাম ড্রাগ রিলেশন দিয়ে। আমি সবাইকে অনুরোধ করব, হোমিওপ্যাথি প্র্যাকটিস তো করতে গেলে আপনাকে ড্রাগ রিলেশনটা অবশ্যই হাতের কাছে রাখবেন। আপনার তো অত মনে রাখতে পারবেন না। রুগী যখন দেখবেন অন্তত ওই 4 থেকে ড্রাগ রিলেশনটা একটু দেখে নেবেন। কারণ আপনি ওষুধ ঠিক সিলেকশন করলেন, ঠিক পোটেন্সি দিলেন, ঠিক ওষুধ দিলেন, এবার যদি আপনার ড্রাগ রিলেশন যদি ঠিক না হয়, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সুতরাং আপনারা ড্রাগ রিলেশন আমি নোট পাঠিয়েছি, আর নতুন যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের একটু যান্ত্রিক গোলযোগের জন্য ইন্টারনেট ঠিকমতো সার্ভিস দিচ্ছিল না বলে তাদের নোটগুলো পাঠাতে পারেনি। আরেকজন তার ইমেল আইডিটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। অর্থাৎ আমরা ইমেল আইডিতে আমাদের থাকে সব স্মল লেটারে, তার নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার আছে, সেই জন্য ইমেলটা ঢুকছিল না। আমি তাকে মেসেজ পাঠিয়েছিলাম
যে আপনার ইমেলটা ঠিক করে আমাকে জানান, হ্যাঁ, কারণ মেল যাচ্ছে না। তা আশা করি তিনি তার জবাবটা দেবেন। জবাব দিলে তাকেও আমরা সমস্ত নোটসগুলো মেল করে পাঠাবো। তা এবার হচ্ছে আমাদের অ্যাকোনাইটের সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা একটু দেখতে হবে। অ্যাকোনাইটের সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা কি? কমপ্লিমেন্টারি ওষুধ কি আছে অ্যাকোনাইটের? কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে কফিয়া, আর কি আর্নিকা। ইন দ্য ট্রমাটিক ইনজুরি ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি হিসাবে অ্যাকোনাইটের এই আর্নিকার কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে আমরা অ্যাকোনাইট দিতে পারি। আবার অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি হিসাবে আমরা আর্নিকাও দিতে পারি। আর অলওয়েজ আমরা যেটা দেব, অ্যাকোনাইটের ক্রনিক স্টেজে আমরা সালফার দেব। রেয়ারলি indicated in fever which bring out eruptions, aconite is the acute of sulfur, and both precede and follows in the acute inflammatory condition. ইনফ্লামেটরি কন্ডিশনে আমরা যেমন অ্যাকোনাইট দিতে পারি। অ্যাকোনাইটের ক্রনিক অবস্থা, অ্যাকোনাইটে যদি কাজ না করে তখন আমরা সালফার দিতে পারি। তা আজকে আমাদের এই হচ্ছে অ্যাকোনাইটের পেন পিকচার। আবারও আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা এরপর থেকে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা মেটেরিয়াল মেডিকের 3টে প্যাটার্নে আলোচনা করব। একটা হচ্ছে আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা, ও একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের তুলনামূলক আলোচনা। আরেকটা আজকে যেটা করলাম এটা হচ্ছে পেন পিকচার অফ দ্য মেডিসিন। আরেকটা আমরা প্যাটার্ন ইউজ করব, সেটা হচ্ছে অর্গান ভিত্তিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিত্তিক কিছু ওষুধ আছে। হার্টের জন্য এইটা, তারপরে ব্রেনের জন্য, তারপরে হাতের জন্য, পায়ের জন্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য, কিডনির জন্য। এইভাবে আমরা অর্গান ওয়াইজ কিছু আলোচনা করব। তাহলে 3টে প্যাটার্ন হলো। আরেকটা হচ্ছে আমরা আমাদের খুব নেগলেক্ট হয়ে যাচ্ছে যে মূল ভিত্তি যেটা মানে অর্গানন অফ মেডিসিন, সেই অর্গানন মেডিসিন নিয়ে আমাদের বেশি আলোচনা করার কথা ছিল, বেশি গুরুত্ব দেওয়ার কথা। সেটাকে আমরা এখনো পর্যন্ত গুরুত্ব দিতে পারিনি। সেটা অবশ্যই আমাদের অ্যাড করতে হবে এবং সেটাও ক্লাস নিতে হবে। তা আমি আপনাদের কাছে সাজেশন চেয়েছিলাম যে আমাদের ক্লাসের প্যাটার্নটা কী ধরনের হবে। তার উত্তরটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিতে বলেছিলাম, এখনও পর্যন্ত কেউ দেননি। তা আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এরপর থেকে আমরা ক্লাসের ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো। অনেকের অসুবিধা হবে আমি জানি, কিন্তু অসুবিধা হলে আমাদের তো কোর্সটা কমপ্লিট করতে হবে। এর মধ্যে আবার আমরা কিছু গল্পগুজব করে সময় কাটাচ্ছি, বিভিন্ন কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করছি পুরনো, সেটা অবশ্য আপনাদের দাবি অনুযায়ী করছি। তা সেই জন্য আমাদের তো অন্তত সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তাই আমাদের একটু বেশি চাপ দিয়ে বেশি সময় নিয়ে আমাদের মানে স্টাডিটা করতে হবে। তা ডিউরেশনটা অবশ্য একটু বাড়িয়ে দেবো। এবং যাদের অসুবিধা হবে, তবে আমরা যেহেতু আমরা প্রত্যেকটা ইউটিউবে আপলোড করছি, আমরা আজকে এরপর থেকে প্রতিদিন আমরা ক্লাসে যেটা আলোচনা হবে ইউটিউবে তার পরের দিন আপলোড করব। যদি ভিডিওটা খারাপ হয় তাহলে অন্য কথা, কোনো কারণে যান্ত্রিক গণ্ডগোল হলে আলাদা ব্যাপার। যদি ভালো রেকর্ডিং হয় আমরা সেটা আপলোড করে দেব। আর
ক্লাসের নোটগুলোও আমরা আপনাদের এরপর থেকে বহু পেন্ডিং রয়েছে, অনেকদিন ক্লাস হয়েছে, এখনো পর্যন্ত পাঠাতে পারিনি। প্রতিদিনকার ক্লাস নোট প্রতিদিন মেল করে পাঠিয়ে দেবো। তাই এই বলে আজকে আমি আলোচনা শেষ রাখছি। আপনাদের কারো যদি কোনো কিছু বক্তব্য থাকে, কিছু বলতে চান, কিছু জিজ্ঞাসা যদি থাকে, আপনারা মাইক্রোফোনটা অন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। এই বলে শুভরাত্রি জানিয়ে আপাতত আমি আমার ক্লাস এখানে সমাপ্তি করছি।